যে যে দেশে রামের জন্মভূমি খুঁজে পাওয়া যায়, রামের জন্মভূমি যেখানে খুঁজে পাওয়া যায়, সে দেশে আগামী দিনে মহাভারতের যুদ্ধ, ব্রহ্মার খুলিও পাওয়া যেতে পারে। রাজনৈতিক নেতারা রাজনীতির বাইরে গিয়ে যখন আলোচনার টেবিলে বসেন তখন হাসতে হাসতে এটা বলেন যে কেমন টুপি পড়ালাম, এসবগুলো আলোচনা করেন। ব্রিটিশকে সাহায্য করে তারা এই পুজোগুলোকে শুরু করেছিল। সেগুলো নাপতে নাপতে যে বারোয়ারি পুজো হলো গুপ্তপাড়ার, সেটাও 12 জন ব্রাহ্মণ মিলে করেছিল, সাধারণ মানুষ নয়। যারা নিজেদেরকে হিন্দু বলেন, তারা যে কেন হিন্দু বলেন সেটা আমি জানি না, কারণ তারা কোনো পুরাণ, 36টা পুরাণ পড়েননি এবং ঋগ্বেদ, মনুসংহিতা, উপনিষদ এগুলো পড়েননি। না পড়ে বলেন পড়েন। বিদ্যাসাগর বলে গেছেন এটা মহাকাব্য নয়। যে যে দেশে রামের জন্মভূমি খুঁজে পাওয়া যায়, রামের জন্মভূমি যেখানে খুঁজে পাওয়া যায়, সে দেশে আগামী দিনে মহাভারতের যুদ্ধ, ব্রহ্মার খুলিও পাওয়া যেতে পারে, আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। রথের চক্র এখন কোথায় খুঁজে পেয়েছে আবার, সেটা নাকি ওই মহাভারতের রথ। হ্যাঁ, এরপরে হচ্ছে ইন্দ্রের হয়তো একটা ফিমার বোন হাতে বা বাহু, এসব খুঁজে পাওয়া যাবে। কথা বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনুদান আছে। আমার চেনা 2টি ক্লাব আছে, বলতো RSS চালিত ক্লাব। তারা কিন্তু আমার কাছে খবর এসছে আগের বছর তারা 1,30,000 টাকা পেয়েছে। বিশাল একটা বড় ব্যাপার। এবং মজার বিষয়, তারা স্টেট গভর্নমেন্টেরও টাকা নেয়, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা পেয়েছে 1,30,000 সেটাও নিয়েছে। না, প্রথম একটু ডিস্টার্ব করি এখানে সৌরাষ্ট্রকে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট ভারতে নাই। গভর্নমেন্টটার নাম ইউনিয়ন গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলে তারা অসাংবিধানিক কথা বলে, এবং এটাও বলছি টাকায় সেন্ট্রাল কথাটা লেখা আছে, সেটা অসাংবিধানিক। সংবিধানে কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট লেখা আছে, সেন্ট্রাল কিছু হয় না, যুক্তরাষ্ট্রীয়। এটা আমি সৌমেন্দ্র বাবুর সঙ্গে একমত, কিন্তু সৌমেন্দ্র বাবু একটু আগে আপনি আলোচনার প্রথম স্তরে একবার বলেছিলেন যে দেশের মানুষ অত বোকা নাকি যে তাদের যা বোঝাবেন বুঝিয়ে দেওয়া হবে। এটা ব্যাপারে আমি আপনার সাথে একমত হতে পারলাম না। এই কারণেই আপনাকে একটু পিছিয়ে নিয়ে যাচ্ছি 2012 সালের কথা। সেই সময় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসন ছিলেন প্রাক্তন বিচারপতি মার্কেন্ডো কাটজু। তিনি বলেছিলেন যে 90% ভারতীয় বোকা, ডাইরেক্টলি বলেছিলেন। আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি, অনেক রাজনৈতিক নেতারা রাজনীতির বাইরে গিয়ে যখন আলোচনার টেবিলে বসেন তখন হাসতে হাসতে এটা বলেন যে কেমন টুপি পড়ালাম, এসবগুলো আলোচনা করেন। এবার আপনাকে কেন এই কথাটা আমি বলছি, যে এই যে 90%-এর কথা কাটজু বলেছেন, এর মধ্যে জনগণ হিসেবে যেমন আমি আছি, আপনি আছেন, তার মধ্যে রাজনৈতিক নেতারা রয়েছেন, বিচার ব্যবস্থায় যারা আছেন তারাও রয়েছেন। কেন? আপনাকে দুটো ছোট ছোট প্রমাণ দিচ্ছি। বাবরি মসজিদ যখন ভাঙলো, সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা হয়েছিল 4টি রাজ্যে হয়েছিল। সুপ্রিম কোর্ট এর যৌক্তিকতা আছে কিনা সেটা বিচারের ক্ষমতা কোর্টের আছে এই বলে একটা রায় দিয়েছিল, কিন্তু সংবিধানে বলা আছে যে কোথায় রাষ্ট্রপতি শাসন হবে তার যৌক্তিকতা বিচারের একমাত্র অধিকারী রাষ্ট্রপতি। আইনের সেখানে কোনো হাত নেই, সংবিধানে এরকম উল্লেখ নেই। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা আপনাকে মনে করিয়ে দিই, উপেন বিশ্বাসকে এই লালুকে গ্রেপ্তারের ব্যাপারে পাটনার হাইকোর্ট ব্রিগেডিয়ার তানাপুরের সাহায্য নিয়ে, যেহেতু রাজ্য সরকারের পুলিশ করবে না সেই জন্য ওই ব্রিগেডিয়ার তানাপুরের সাহায্য নিয়ে বলা হয়েছিল যে আপনি গ্রেপ্তার করুন। কিন্তু সংবিধানের 225 এবং 226 এই ধারাতে বলা নেই কোথাও যে কোর্ট সেনাবাহিনীর সাহায্য নিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারে, এটা বলার রাইট আদালতে নেই। এটা 225 এবং 226 ধারায় রয়েছে। এবার আমি চলে আসি আমাদের ব্যবহারিক জীবনে। এই যে দুর্গাপুজোর অনুষ্ঠানটা হচ্ছে, যদি রামায়ণের অনুসারে অকাল বোধন হিসেবে আমরা ধরে থাকি, সেটা আমরা পেয়েছি কৃত্তিবাসী রামায়ণে। মূল যে রামায়ণ, বাল্মীকি রামায়ণ, সেখানে কোনো অকাল বোধনের কথাই নেই। নাম্বার 1। এবার যদি যুক্তির খাতিরে আপনি কৃত্তিবাসী রামায়ণটাকেই ভালোবেসে ফেলেন বাঙালি হিসেবে,
সেই রামায়ণটাকে মেনে চলেন, তাহলেও যদি আপনি অকাল বোধনটাকে মানেন, এই দুর্গাপুজো এখানে সৃষ্টি করেছে কুচবিহারের মহারাজা থেকে শুরু করে কলকাতার যারা রয়েছেন তারা হচ্ছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং উচ্চবর্ণের কায়স্থদের পুজো। ব্রিটিশকে সাহায্য করে তারা এই পুজোগুলোকে শুরু করেছিল। সেগুলো নাপতে নাপতে যে বারোয়ারি পুজো হলো গুপ্তপাড়ার, সেটাও 12 জন ব্রাহ্মণ মিলে করেছিল, সাধারণ মানুষ নয়। এবং এই যে মূর্তিগুলো তৈরি করে যাদের পদবী আপনার বিশেষত পাল, তারা যে মূর্তিগুলো তৈরি করে সেগুলো যেহেতু অচ্ছুত এবং শূদ্র জাতির হাতে মূর্তি নির্মাণ হয়েছে, সেজন্য সেগুলো অপবিত্র থাকে। ব্রাহ্মণরা নিয়ে এসে তার মধ্যে প্রাণদান করে সেটাকে শুদ্ধ করে নিয়ে তবে পুজো করা হয়। ওই মূর্তির যে প্রাণদান করা হয় সেটা ওই একটাই কারণ। এবং যেটা আপনি বলেছেন ঠিকই কথা, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী আর্য সংস্কৃতি আমাদের বাংলার যে অনার্য সভ্যতা তাকে বধ করছে, এরকমই হচ্ছেন প্রতীকী মহিষাসুর। সেই পুজোটাই বাঙালিরা দেই দেই করে নেচে এই পুজোটাকে না মারছে। কিন্তু এই মানার পেছনে আমি যেটা আগের দিনের ইন্টারভিউতেও বলেছিলাম সৌরভকে, যে যারা যুক্তিবাদে বিশ্বাস করেন বা যারা সাম্যবাদে বিশ্বাস করেন বা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করেন, তারা এই ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রমূলক সংস্কৃতির বিরুদ্ধে বিকল্প কিছু আজ পর্যন্ত দিয়ে উঠতে পারিনি, এটা স্বীকার এবার করতে হবে। আপনাকে এখানে একটু অ্যাড করে দিই। প্রথম কথা, এই বিষয়টা নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করা যেতে পারে, যেহেতু আইনের হবে, পুজো বিষয়টা আসছে এখানে যখন রয়েছে। তখন হ্যাঁ। এক 2 নম্বর কথা হচ্ছে, এই প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিই, এই ভিডিওটা, এই আমাদের বক্তব্য যারা যারা দেখবেন, যত বাঙালি দেখবেন, আমি আপনাদের বলবো আপনারা ঋগ্বেদ পড়ুন, পড়ুন। আমার কথা শুনবেন না, কোনো ব্রাহ্মণ পুরোহিতের কথা শুনতে হবে না। ঋগ্বেদে এই বাঙালি বঙ্গৃত শূদ্র যদি না বলা থাকে সেদিন বলবেন, আমি এখানে এসে বলবো। শুধু তাই না, ব্রাহ্মণ্য সাহিত্যে বাংলা, এই পুরো বাংলা অঞ্চল অখণ্ড বাংলা বলতে আমি বলতে চাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এই ঝাড়খণ্ডের কিছু অংশ, বিহারের দ্বারভাঙা পর্যন্ত। দ্বারভাঙার নাম অ্যাকচুয়ালি ছিল, প্রাচীন নাম হচ্ছে দুয়ারবঙ্গ। দুয়ারবঙ্গ থেকে হয়েছে দ্বারবঙ্গ। দ্বারবঙ্গ উচ্চারণ বিপর্যয় হয়েছে দ্বারভাঙা, দ্বারভাঙা, দ্বারভাঙা। উড়িষ্যার, উত্তর উড়িষ্যা, এই নিয়ে যে বঙ্গাদিশাম, এইখানে মানুষ শূদ্র, পরিষ্কার ব্রাহ্মণ্যবাদী বৈদিক সাহিত্যে শূদ্র অসুর বলা হয়েছে, দাস দস্যু এটা বলা হয়েছে। এবং আপনারা বলুন, হ্যাঁ মেচ্ছ, ওই তো নানা রকম গালাগালি দেওয়া হয়েছে, আপনারা পড়েন না। যারা নিজেদেরকে হিন্দু বলেন, তারা যে কেন হিন্দু বলেন সেটা আমি জানি না, কারণ তারা কোনো পুরাণ, 36টা পুরাণ পড়েননি এবং ঋগ্বেদ, মনুসংহিতা, উপনিষদ এগুলো পড়েননি। না পড়ে বলেন, পড়লে পরে আপনি নিজেই বলবেন যে এগুলো ফালতু। এই হচ্ছে বলতে চাই যে সুজিতবাবু অকাল বোধনের কথা বলছিলেন, আমি সুজিতবাবুকে বলবো যে কৃত্তিবাসী রামায়ণ, হ্যাঁ অকাল বোধন ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে। তারপর আরেকটা রামায়ণ আছে বাম রামায়ণ, এটিও বাংলার একটি রামায়ণ, এখানেও অকাল বোধনের উল্লেখ আছে। আর আরেকটি রামায়ণ আছে, এটা হচ্ছে কঙ্কনি রামায়ণ, হয়তো নাম শুনেছেন। তো কঙ্কনি রামায়ণে অকাল বোধনের উল্লেখ পাওয়া যায়, তবে সেটা অকাল বোধন নামে নয়। দুর্গাপুজোর উল্লেখ দেখো, আমি বলছি এই তুমি 3-4টে রামায়ণের নাম বললে তো, আমি তোমাকে বলছি 300-র ওপর রামায়ণ আছে। আমার কাছে সেটা বক্তব্য না, আমার কাছে বক্তব্য হচ্ছে মূল রামায়ণ যদি বাল্মীকিকে ধরা হয়, তারপর তার থেকে অপভ্রংশ তৈরি হচ্ছে, ওগুলোকে বাদ দেবো আমি। মূল রামায়ণ বাল্মীকি, সেই বাল্মীকি রামায়ণকে মানে হিন্দু ধর্মের প্রবক্তারা, কিন্তু সেই বাল্মীকি রামায়ণে কোনো অকাল বোধনের কথা নেই। এবং কোনো বাঙালি, এই বাংলার কোনো ভূমিপুত্র বাঙালি কেউ কোনোদিন দুর্গাপুজো করেনি, ব্রাহ্মণ্যবাদের হাত ধরে অনেক পরে এসেছে এটা। সুতরাং বাঙালিকে এটা বোঝানোর আছে যে এটাকে একটা মজা আছে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। দুর্গাপুজো আমরা মুখে মুখে কথা বলি, যখন এটাকে পুরোভাবে বিস্তীর্ণ বর্ণনায় যাওয়া হয় তখন বলা হয় জাতীয় উৎসব। ঠিক এই ধরনেরই একটা মিথ্যা কথা বলা হয়েছে, যেটা তপতি গো ঠাকুরতার সঙ্গে আমার মুখোমুখি কথা হয়েছে, ইন্টারভিউ করা রয়েছে। সেখানে তপতি দেবী বারবার বলেছেন বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ আমি কোথাও লিখিনি, সেটাও হেরিটেজ কমিটি বলেননি। এখানে বলা হয়েছে যে দুর্গাপুজো উপলক্ষে যে সাম্প্রদায়িক সম্প্রীতি হয়
এবং যে বিপুল পরিমাণে ব্যবসার এখানে টাকার লেনদেন হয়, সেই টাকাটাকে, সেই বিষয়টাকে আমরা হেরিটেজ এবং একটা ঐতিহ্য হিসেবে ধরেছি। আর ঐতিহ্য তো যে কিছুতেই হতে পারে। ঐতিহ্য কি সবসময় সব শুভ হয় নাকি? অশুভ অনেক ব্যাপারও আছে, ঐতিহ্য আছে। তো সুতরাং এটাকেও বলা হয়েছে যে দুর্গাপুজোকে নাকি ঐতিহ্যশালী হেরিটেজ ঘোষণা করা হয়েছে, যেটা সর্বৈব মিথ্যে। এবং সেটা আমি বলছি না, যিনি এটিকে বলেছেন, যিনি এটিকে হেরিটেজ করার ব্যাপারে গেছেন, যে কারণের ওপর তার যে গবেষণাপত্র, সেই তপতি গুহ ঠাকুরতা আমাকে বলেছেন, আমার কাছে তার বক্তব্য ভিডিও রেকর্ড করা আছে। সুতরাং নানা দিক থেকে মানুষকে, আমি একটু বলতে চাই একটা বিষয় মনে রাখা উচিত। ভান্ডারকার ওরিয়েন্টেশন রিসার্চ ইনস্টিটিউট পুনে, ওরা একটা স্টেটমেন্ট দিয়েছিল, স্টেটমেন্টটা সম্ভবত 2008 কি 7, আমি যতদূর পড়েছিলাম। মূল যে রামন, যেটা আপনি বললেন বাল্মীকি রামন, ওরা যে স্টেটমেন্ট দিয়েছে, বলছে মূল রামন হচ্ছে আপনার দশরথ জাতক, ঠিক আছে, আরো বেশি পুরনো, ঠিক আছে। ওরা কিন্তু এটাকে গ্লোরিফাই করেছে। আর না 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 দশরথ জাতকের না না একটু 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 ইয়ে করছি। দশরথ জাতকের কাহিনী আর রামায়ণ দুটো আলাদা। ওটা রামায়ণ, দশরথ জাতক আলাদা, গল্পটা আলাদা। দশরথ যাদব বিষয়টাই আলাদা। ওখানে রামকুমার, লক্ষণ কুমার এবং সীতা 3 ভাই বোন, তাদের রাজধানী হচ্ছে বেনারস, এবং রাম সীতা 2 ভাই বোন বিয়ে করে। ওই বৌদ্ধ দশরথ জাতক, এটা বিষয়। এবার তুমি একটা জায়গায় ঠিক বলেছো, সেটাকে বলতে হবে, এই যে দশরথ জাতক, এইটাকে আটকে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু ওই বাল্মীকি নামক নামটা ঢুকিয়ে এই বিকৃত রামায়ণটাকে পরবর্তীকালে তৈরি করা হয়েছে, যার মূল উপাদানটা নেওয়া হয়েছে। এরপরে আমি একটু যুক্ত, যদিও এটা আলোচনার বিষয় নয়, আইনের বিষয়ের এখানে মূল বিষয়। এখানে একটা কথা বলি দুর্গাপূজা নিয়ে, যেটা আমি 2015 সালে স্পষ্ট ভাষায় দুর্গাপুজো নিয়ে যেটা লিখেছি, সের মধ্যে যেটা আছে সেটাই আমার সর্বশেষ গবেষণা, সেটা এখন পর্যন্ত ঠিকই আছে। সেটা হচ্ছে রামায়ণ হচ্ছে একটা মহাকাব্য। ওখানে কাব্য যারা কবি তারা জানে, কাব্যিক যে অলংকার শাস্ত্র আছে, সেই অলংকার ওর মধ্যে ঢোকানো আছে। তার জন্য সেটার আক্ষরিক অনুবাদ রাম একটি ব্যক্তি, রাবণ একটি ব্যক্তি তা নয়। আদিবাসী এবং আদি সাঁওতালি ভাষায় রাবণ হচ্ছে যারা বীজ বপন করে। এই পুরো রামায়ণটা আসলে হচ্ছে কৃষি ব্যবস্থা, দুটো ধারার কৃষি ব্যবস্থার মধ্যে যুদ্ধ, এই নিয়েই রামায়ণের কাহিনী। এটা হচ্ছে মূল। ওগুলোকে এবার ক্যারেক্টার বানানো হয়েছে অসাধারণ। মহাকাব্য হিসাবে রামায়ণ ও মহাভারত হচ্ছে অসাধারণ, এটা আমি স্বীকার করতে বাধ্য। কিন্তু সেগুলো আক্ষরিক অর্থেই যুদ্ধ হয়নি। বিদ্যাসাগর বলে গেছেন এটা মহাকাব্য নয়, উনি 6টি মহাকাব্যের কথা বলেছেন। না, 6টি মহাকাব্যের কথা বলেছেন। মহাকাব্যের যে সূত্র হতে হবে সেটা হচ্ছে একক রচিত হতে হবে, সেরকম। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গে, অন্য প্রসঙ্গে কথা হচ্ছে। এইবার আমরা আইনের জায়গায় চলে আসি যে আইনে কি কি হয়েছে না।